নমস্কার। আমরা যেসব ভিডিও ইউটিউবে দেখি মানে জিকের ভিডিও, সেখানে আমরা কি দেখতে পাই যে প্রশ্ন আসছে, আমরা উত্তর দিচ্ছি বা যিনি ভিডিও করছেন তিনি প্রশ্ন বলছেন। বেশিরভাগ আমাদের যে বাংলার ইউটিউব চ্যানেল সেগুলোর মধ্যে আমরা এটাই দেখতে পাই যে আমাদের জিকের যে ক্লাস সেখানে শুধুমাত্র জিকের প্রশ্ন আসছে, জিকের প্রশ্ন বলা হচ্ছে, তারপরে উত্তরটা দাগানো হচ্ছে। এইভাবে করে কি জিকে পড়া সম্ভব বা এইভাবে করে কি জিকের যে ডেপথ বা জিকের যে নলেজ সেটা কি গেইন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক আছে? আজকে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো পরীক্ষার জন্য জিকের ক্লাস বা জিকের নোট বানাতে পারি। আমরা একটা নোট বানিয়ে রেখেছি। ঠিক আছে? তোমরা এগুলো দেখো। আমরা এই নোটটা বানিয়েছি আইসিডিএস পরীক্ষার জন্য। আমাদের আজকে যে জিকে ক্লাস সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশনের উপর হবে। আমরা দেখব যে কিভাবে পড়বো। আর এটা আমি বলে দিচ্ছি, এই নোটটা পড়লেই হবে। এর বাইরে কোনো বই বা কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে? তো আমরা কি গতানুগতিক যেভাবে ইউটিউবে যা দেখতে পাই সেভাবে পড়বো? না, সেভাবে পড়বো না। সেভাবে পড়লে আমাদের সাকসেস আসবে না। সেভাবে পড়লে আমরা পারবো না। কারণ আমি ধরো 10টা প্রশ্ন পড়েছি, আমি তো ডেপথ বুঝিনি। এবার আমার যদি ওই 10টা প্রশ্নের মধ্যে যদি প্রশ্ন না আসে পরীক্ষার সময়, তাহলে কিন্তু আমি পারবো না। কারণ আমার ডেপথই নেই। কিভাবে পড়তে হয় আমি সেটা জানি না। শুধু জিকে ক্লাস এসছে, জিকে 10টা পড়েছি, 20টা পড়েছি, 100টা পড়েছি। কিন্তু তাতে কি আমার কি নিজের জ্ঞান বেড়েছে? বা আমি কি কনফিডেন্ট ফিল করবো যে না, আমি এই চ্যাপ্টার থেকে প্রতিটা মানে টপিক ভালো করে পড়েছি, বুঝেছি, আমি পারবো? এরকম কিন্তু আমাদের মধ্যে যে কনফিডেন্স সেটা কিন্তু আমাদের যে গতানুগতিক যে আমরা বাংলায় যেসব ইউটিউব চ্যানেল দেখতে পাই বা যেখানে আমরা জিকে ক্লাস দেখতে পাই, সেখানে কিন্তু আমরা গিয়ে সেই কনফিডেন্সটা বিল্ড করতে পারবো না। আজকে থেকে আমি হচ্ছে জিকে ক্লাস তোমাদের করাচ্ছি, আমি অঙ্কের ক্লাসও করাবো, সঙ্গে জিকে ক্লাস তোমাদের করাচ্ছি। পুষ্টি বা নিউট্রিশন চ্যাপ্টার। ঠিক আছে? দেখো, প্রথমে আমরা এই চ্যাপ্টারের আমি আগে দেখো, আমি এটা তোমরা সবাই হচ্ছে কমেন্ট করবে যে স্যার পিডিএফটা কোথায় পাবো? পিডিএফ তোমরা পাবে না, কারণ তোমাদেরকেও আমি যেহেতু এটা বানিয়েছি, ঠিক আছে, বিভিন্ন বই ঘেটে আমার নিজস্ব জ্ঞান দিয়ে, তোমাদেরও সেরকম করে হচ্ছে বানাতে হবে। পিডিএফ দিলে তো তুমি সেটা নিয়ে মোবাইলে রেখে দেবে, তুমি আর ওটা পড়বে না। তুমি হচ্ছে পজ করে করে খাতার মধ্যে লিখো, তাহলে লিখতে লিখতেই তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে? আমি শুধু ব্রিফ দিয়ে যাবো। ঠিক আছে? দেখো, আমরা প্রথমে পড়বো হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে পুষ্টি। ঠিক আছে? আমাদের চ্যাপ্টার কি? আমাদের চ্যাপ্টার পুষ্টি বা নিউট্রিশন। ঠিক আছে? তাহলে পুষ্টি বা নিউট্রিশন আমাদের আগে জানতে হবে যে আমাদের পুষ্টি বা নিউট্রিশনের সংজ্ঞা কি। ঠিক আছে? পুষ্টি বা নিউট্রিশনের সংজ্ঞা কি? যে পদ্ধতিতে কোনো জীব, সেটা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে, খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ, শোষণ এবং বহিষ্করণের মাধ্যমে কি করে, খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি থাকে সেটাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। করার ফলে কি হয়? করার ফলে তার যে জীবনের যে ধর্ম, ঠিক আছে, চলন, জনন, রেচন, এই সব করার যে ক্ষমতা সেটা অর্জন করে, তাকেই আমরা পুষ্টি বলবো। তাহলে পুষ্টির সংজ্ঞা বলতে গিয়ে আমরা প্রথমে কি বললাম? যে পদ্ধতিতে জীব খাদ্য কি করে, গ্রহণ করে। তাহলে আমাদের আগে জানতে হবে যে আমাদের কি পড়তে হবে। তাহলে এই পুষ্টির সংজ্ঞা দিয়ে আমাদের দেওয়া আছে যে আমাদের প্রথমে খাদ্য পড়তে হবে। ঠিক আছে? যে আমাদের কোনগুলো খাদ্য, আমরা কি মানে যা দেখতে পাই সবই কি আমাদের খাদ্য? না, খাদ্য না। ঠিক আছে? দেখো, আমার কিন্তু মোটামুটি জিনিসগুলো হচ্ছে মুখস্থ আছে। ঠিক আছে? যেমন খাদ্য কি? খাদ্য হচ্ছে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে আমরা কি পাবো? শক্তি পাবো। কিসের শক্তি পাবো? কাজ করার শক্তি পাবো। আর কি হবে? আমাদের বৃদ্ধি হবে। আমরা কি ছোটবেলায় যতটুকু ছিলাম এখনো ততটুকুই আছি? না, আমাদের বৃদ্ধির দরকার। তাহলে এর জন্য আমাদের খাদ্য দরকার। ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার আমাদের। ঠিক আছে? ক্ষয় পূরণ করার দরকার। এই সমস্ত যে সামগ্রী বা যে আহার্য সামগ্রী গ্রহণ করলে আমরা এগুলো পাবো, তাকে আমরা বলবো হচ্ছে খাদ্য। বোঝা গেল? তাহলে আমরা আমরা পুষ্টি পড়লাম। পুষ্টির সংজ্ঞাতে আমরা দেখছি যে প্রথমে হচ্ছে পুষ্টির সংজ্ঞাতে আমাদের প্রথম 1 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে খাদ্য গ্রহণ আছে। ঠিক আছে? সে প্রাণী হতে পারে বা উদ্ভিদ হতে পারে। ঠিক আছে? খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ আমাদের তাহলে আমরা প্রথমে জানলাম যে এখান থেকে খাদ্য কি। ঠিক আছে? খাদ্য কি? এবার আমরা খাদ্য কেন খাবো? খাদ্য আমরা কি জন্য খাবো? ঠিক আছে? আমি কি দেখলাম যে 1 নাম্বার, খাদ্য আমরা খাবো যাতে আমরা হচ্ছে শক্তি পাই, যে কোনো কাজ করার জন্য আমরা হচ্ছে শক্তি পাই এটার জন্য। তারপরে আমাদের হচ্ছে বৃদ্ধি এবং ক্ষয় পূরণ। দেহের মধ্যে কোথাও ক্ষয় হলে সেটা পূরণ করতে হবে তো। ঠিক আছে? তাহলে সেই পূরণ করার জন্য আমাদের খাদ্য দরকার। আর 3 নাম্বার কি? আর 3 নাম্বার হচ্ছে আমাদের শক্তি পেলাম, বৃদ্ধি এবং ক্ষয়পূরণ হলো, আর আমাদের রোগ প্রতিরোধ করতে হবে। যদি আমাদের মধ্যে কোনো কিছু ভাইরাস বা হচ্ছে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাহলে সেটাকেও প্রতিরোধ করতে আমাদের কি হবে? খাদ্যর দরকার। ঠিক আছে? তাহলে আমরা পুষ্টির সংজ্ঞা দেখলাম। এবার পুষ্টির সংজ্ঞা দেখতে গিয়ে দেখলাম যে আমরা প্রথমে খাদ্য গ্রহণ করি, তাই আমরা খাদ্য পড়বো। ঠিক আছে? আমরা দেখলাম খাদ্য কি, খাদ্যের প্রয়োজনীয়তা কি, এগুলো হচ্ছে খাদ্যের প্রয়োজনীয়তা। ঠিক আছে?
এইবার আমরা দেখব যে খাদ্যের উপাদান কি কি। আমাদের খাদ্যের মধ্যে মূলত 6টি বা এখন বর্তমানে 8টি উপাদান রয়েছে। সেগুলো কি? খাদ্যের উপাদান হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিড, এই গেল প্রধান 3টি। এছাড়াও আমাদের হচ্ছে কি আছে? ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই গেল প্রধান 6টি। এবার মুখ্য উপাদান তারপরেও আর দুটো আছে, একটা হচ্ছে খাদ্যতন্তু আর একটা হচ্ছে ফাইটোকেমিক্যালস। এখনকার বই লেখা থাকে যে 8টি মেন উপাদান, ঠিক আছে? তো এর মধ্যে কিছু খাদ্য হচ্ছে দেহ সংগঠক বা দেহ গঠন করে, আর কিছু আছে হচ্ছে দেহ পরিপোষক, ঠিক আছে? তো আমরা সেগুলো আস্তে আস্তে জানবো। এবার দেখো আমরা এবার কি করব, তাহলে আমরা জানলাম। এবার আমরা যদি নোটের দিকে তাকাই তাহলে আমরা পুষ্টি সংজ্ঞা দেখলাম, আমরা খাদ্য কি দেখলাম, খাদ্যের প্রয়োজনীয়তা কি দেখলাম, খাদ্যের, ঠিক আছে? এইবার আমরা এক এক করে খাদ্যের উপাদানগুলো পড়বো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু এর মধ্যে থেকে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আমরা টোটাল আস্তে আস্তে কি হবে, আমরা হচ্ছে যে চ্যাপ্টার আমাদের পুষ্টি সেটা ধীরে ধীরে এগোবো। এই সংজ্ঞার মধ্যেই আমাদের দেওয়া আছে যে আমাদের কি কি পড়তে হবে। দেখো আমাদের পড়তে হবে খাদ্য কি, আমাদের পড়তে হবে পরিপাক, মানে আমাদের যে পৌষ্টিক তন্ত্র বা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে আমাদের পড়তে হবে যে জীবনের মৌলিক ধর্ম, চলন, গমন, রেচন, এগুলো হচ্ছে আমাদের হালকা হালকা করে পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক আমরা আস্তে আস্তে পড়বো, তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব যে যাতে বেস্ট তোমরা পাও, ঠিক আছে? চলো এবার আমরা খাদ্যের উপাদানগুলো আলোচনা করব। প্রথম খাদ্যের উপাদান হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো আমরা প্রথম উপাদানটা পড়বো কার্বোহাইড্রেট বা শর্করা, ঠিক আছে? তো কার্বোহাইড্রেট বা শর্করা এগুলো আমরা কোথা থেকে পাই? এগুলোর উৎস আছে। তো উৎস দেখতে গেলে আমাদের উৎসকে দুই ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, মানে যেসব উদ্ভিদ থেকে আমরা শর্করা পেতে পারি। আবার প্রাণীজ উৎস বা যেসব প্রাণীজ খাদ্য থেকে আমরা হচ্ছে শর্করা পেতে পারি। সেরকম দেখো উদ্ভিজ্জ উৎস কি আছে? আমরা যেগুলো খাই, চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা এটসেট্রা, এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে শর্করা থাকে, ঠিক আছে? বা আমাদের কার্বোহাইড্রেট থাকে। আর প্রাণীজ কি কি? প্রাণীজ হচ্ছে আমরা মধু, মেটে ইত্যাদির মধ্যে কি থাকে? আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, ঠিক আছে? বয়রেপটা দিতে ভুলে গেছি। তাহলে আমরা উৎস দেখে নিলাম। আমরা প্রথমে পড়লাম হচ্ছে উৎস পড়লাম, ঠিক আছে? প্রাণীজ, উদ্ভিজ্জ পড়লাম। এবার আমরা দেখব হচ্ছে পুষ্টিগত গুরুত্ব, ঠিক আছে? আমরা দেখব যে এর পুষ্টিগত গুরুত্ব, আমরা কেনই বা শর্করা খাবো, ঠিক আছে? শর্করা খাওয়ার আমাদের কি দরকার রয়েছে। দেখো পুষ্টিগত গুরুত্বের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট আছে যে শক্তি সরবরাহ করা, ঠিক আছে? আমরা কার্বোহাইড্রেট মেন খাই হচ্ছে শক্তি পাওয়ার জন্য। 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে কত হয়? 4.1 কিলো ক্যালোরি আমাদের শক্তি পাওয়া যায়, ঠিক আছে? মল গঠনে সহায়তা করে, মানে আমাদের যে কার্বোহাইড্রেট সেটা হচ্ছে আমাদের মল গঠনে সহায়তা করে। এর মধ্যে একটা কি থাকে? সেলুলোজ নামক যে কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, ঠিক আছে? নেক্সট কি? দেহের শক্তি সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। কিভাবে? যে যখন আমরা খাদ্য যতটুকু দরকার তার থেকে যদি আমরা বেশি পরিমাণ শর্করা খেয়ে ফেলি তাহলে সেটা জমা থাকে। পরবর্তীতে যখন আমাদের ফাস্টিং হয় বা আমরা যখন হচ্ছে ধরো অনেকক্ষণ ধরে খাচ্ছি না, তখন সেই শর্করাটা আমাদের কি হয়? তখনকার যে আমাদের দেহের মধ্যে শক্তির যোগান দিতে কি করে? কাজ করে, ঠিক আছে? তাহলে কেউ যদি বেশি কার্বোহাইড্রেট খেয়ে ফেলে তারও তো একটা সাইড এফেক্ট থাকবে, ঠিক আছে? তাহলে বেশি কার্বোহাইড্রেট যদি আমাদের রক্তের মধ্যে চলে যায়, বেশি শর্করা যদি আমাদের রক্তের মধ্যে চলে যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে একটা ডিজিজ বলে, সেটাকে হচ্ছে আমাদের ডায়াবেটিস কিংবা মধুমেহ বলে। এই মধুমেহ বা ডায়াবেটিস জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যতটুকু কার্বোহাইড্রেট থাকা দরকার তার থেকে বেশি যদি থাকে, তার মানে কি? রক্ত থেকে আমাদের বিভিন্ন কোষ কি করবে? এই শর্করাটাকে চুষে নিবে বা শোষণ করে নেবে। সেটা যদি করতে না পারে তাহলে রক্তের মধ্যে কি হবে? বেশি পরিমাণ শর্করা থাকবে। এই যে ঘটনা, এটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ। তাহলে শর্করার একটা হচ্ছে আমাদের কি, বেশি অধিক শর্করা আমরা যদি গ্রহণ করে ফেলি তাহলে এই রোগটা কিন্তু আমাদের হতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে একটা প্রশ্ন আছে যে দুধে একটা শর্করা থাকে, ঠিক আছে? দুধের মধ্যে কি শর্করা থাকে? দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে। যা কি হয়? যে বয়স্করা আর শিশুরা কিন্তু এই ল্যাকটোজ শর্করা সবসময় কিন্তু হচ্ছে সহ্য করতে পারে না। তাহলে আমরা কার্বোহাইড্রেট দেখলাম, ঠিক আছে? কার্বোহাইড্রেটের উৎস দেখলাম, পুষ্টিগত গুরুত্ব দেখলাম, কার্বোহাইড্রেট দেখে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো দেখলাম, ঠিক আছে? তাহলে আমাদের কার্বোহাইড্রেট কিন্তু পড়া হয়ে গেল। কার্বোহাইড্রেট থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়, কত কিলো ক্যালোরি, সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের আমি 10টা প্রশ্ন বানাতে পারি, ঠিক আছে? 20টা, ঠিক আছে? আমাকে আমার কেন শুধুমাত্র হচ্ছে প্রশ্ন আর উত্তর পড়ব?
আর আমরা কেনই বা সেই ভিডিওগুলো দেখবো যেখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর আছে? সেখানে কি আমার কি নিজের কি কনসেপ্ট কি একটু হলেও ইয়ে হচ্ছে না? সেখানে হ্যাঁ, তুমি কখন দেখবে ওগুলো? অবশ্যই দেখবে। তোমার চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে, তোমার চ্যাপ্টার সম্বন্ধে পুরো ধারণা হয়ে যাবে, তখন তুমি গিয়ে জিকেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তার জন্য তুমি দেখতে পারো, কিন্তু কনসেপ্ট বিল্ডিং করার জন্য আমি কখনোই ওইগুলো দেখবো না, ঠিক আছে? আগে আমি কনসেপ্ট বিল্ডিং করবো, তারপরে আমি হচ্ছে এই জিকে ক্লাসগুলো দেখবো, তবেই আমার হচ্ছে যে প্রিপারেশান সেটা নিজে থেকে কনফিডেন্স পাবো, ঠিক আছে? চলো, নেক্সট উপাদান আমরা পড়বো হচ্ছে প্রোটিন বা আমিষ। নেক্সট আমরা পড়বো হচ্ছে প্রোটিন বা আমিষ, ঠিক আছে? এটা খাদ্য উপাদান আমাদের একটা। তো এই প্রোটিন বা আমিষ, যারা আমার মতো বয়স্ক তারা বেশিরভাগই প্রোটিন খেতে ভালোবাসে। আমরা যেগুলো খাই সেগুলো সবই প্রায় প্রোটিন, যেগুলো খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরও তাহলে আমাদের উৎস পড়তে হবে, এরও উদ্ভিজ্জ উৎস থাকবে, এরও প্রাণীজ উৎস থাকবে। উদ্ভিজ্জ উৎস কি কি? যে কোনো প্রকারের ডাল, ঠিক আছে? উদ্ভিজ্জ যদি উৎস বলি আমরা, উদ্ভিজ্জ উৎস হচ্ছে যে কোনো প্রকারের ডাল, যে কোনো প্রকারের ডাল, ঠিক আছে? মুসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ, মাসকলাই ডাল, যাই ডাল হোক। আর হচ্ছে সয়াবিন, ঠিক আছে? মটর ডাল, এই দুটোই হচ্ছে আমাদের উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস কি? যেগুলো তুমি খাও, যেগুলো খেতে ভালোবাসো, হ্যাঁ, মাছ, ঠিক আছে, মাংস, তারপরে হচ্ছে ডিম, ঠিক আছে? এই এই যে যেগুলো আমাদের খেতে ভালো লাগে, হ্যাঁ, এগুলোই হচ্ছে কি হয়? প্রোটিন। এইবার দেখো, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব সব থেকে বেশি, কারণ আমাদের দেহটা প্রোটিন দিয়েই তৈরি, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা জায়গায় প্রোটিন 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 প্রোটিন, ওই জন্য আমাদের প্রোটিন খুব বেশি দরকার। আমাদের প্রোটিন দিয়েই আমাদের কি হয়? দেহ গঠন হয়, ঠিক আছে? আমাদের যে বডি বিল্ডিং সেগুলো সব প্রোটিন দিয়েই হয়, ঠিক আছে? তাহলে প্রোটিনের গুরুত্ব আমাদের খুবই অপরিসীম। তাহলে আমরা প্রথমে দেখবো যে প্রোটিনের গুরুত্ব কি। প্রথমে রক্তের মধ্যে একটা প্রোটিন থাকে, সেটাকে বলে হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমোগ্লোবিন প্রোটিন, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন প্রোটিন কি করে? এই হিমোগ্লোবিন প্রোটিন হচ্ছে আমাদের শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে, ঠিক আছে? এরা হচ্ছে শ্বাসবায়ু কি করে? রক্তের মাধ্যমে শ্বাসবায়ু পরিবহন করে হিমোগ্লোবিন। তাহলে দেখো, প্রথম একটা প্রোটিন, তাহলে এই প্রোটিনটার অভাব হলে আমাদের কি হবে? শ্বাসকষ্ট হবে। তাহলে এটা একটা প্রোটিন, তাহলে প্রোটিন কিন্তু আমাদের খেতেই হবে, ঠিক আছে? প্রোটিন কিন্তু আমাদের কি করতে হবে? খেতেই হবে। এই গেল প্রথম। নেক্সট, আমাদের পেশির মধ্যে কি থাকে? অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন থাকে। তাহলে আমাদের যদি দেহে প্রোটিনের অভাব হয়, তাহলে এই যে আমাদের যে পেশির মধ্যে যে আমাদের অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন আছে, তাহলে সেই অ্যাক্টিন মায়োসিন প্রোটিনের অভাব ঘটবে, আর তখন আমাদের ব্যথা বেদনা হবে। সেই জন্য যারা নিরামিষভোজী হয়, তাদের বয়স 40 পার হয়ে গেলে তাদের মধ্যে বেশিরভাগই কি হয়? ব্যথা বেদনা দেখা যায়, ঠিক আছে? তাই আমাদের প্রোটিন কিন্তু খেতে হবে। নেক্সট কি? আমাদের রক্তের মধ্যে একটা প্রোটিন আছে, ফাইব্রিনোজেন প্রোটিন, ঠিক আছে? সেটা কি করে? রক্ত তঞ্চন, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কি করে? সাহায্য করে, ঠিক আছে? এছাড়া আমাদের হাড়, আর তারপরে লিগামেন্ট, টেন্ডন, এগুলোর মধ্যেও প্রোটিন থাকে। কি প্রোটিন? কোলাজেন প্রোটিন, ঠিক আছে? তাহলে আমাদের দেখো, প্রোটিনই প্রোটিন, সব জায়গায় প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলো আমরা পাবো কোত্থেকে? আমরা নিশ্চয়ই এমন প্রোটিন রিচ খাবার খাবো যাতে এই প্রোটিনগুলোর ঘাটতি আমাদের সবসময় কি হয়? পূর্ণ হয়। তাহলেই তো আমাদের দেহ ভালো থাকবে। তাহলে আমাদের কিন্তু বেশি বেশি করে প্রোটিন খেতে হবে। এইবার আমরা দেখবো প্রোটিনের ক্যালোরি মূল্য কত। মানে 1 গ্রাম প্রোটিন দহনে আমরা কত পরিমাণ তাপ শক্তি পাই, ঠিক আছে? 4.1, একই কিলো ক্যালোরি, ঠিক আছে? ক্যালোরি না কিন্তু, কিলো ক্যালোরি, KCAL, 4.1 কি হয়? কিলো ক্যালোরি আমরা 1 গ্রাম প্রোটিন দহনে আমরা পাই, ঠিক আছে? নেক্সট, তাহলে প্রোটিন কি আমরা খেতে থাকবো? এত ভালো জিনিস যখন বলছি প্রোটিন, তাহলে কি আমরা অধিক মাত্রায় প্রোটিন খাবো? না, অধিক মাত্রায় প্রোটিন খেলে আমাদের কিডনি স্টোন এবং বাত হবে, ঠিক আছে? অধিক মাত্রায় প্রোটিন খেলে আমাদের কি হবে? কিডনি স্টোন আর হচ্ছে বাত হবে, ঠিক আছে? এইবার এটা গেল প্রোটিন। প্রোটিন যদি আমরা অধিক মাত্রায় খাই, যদি প্রোটিনের অভাব দেখা যায়, তাহলে প্রোটিনের শুধু অভাব দিলে শিশুদের মধ্যে কি হয়? কোয়াশিয়কর রোগ হয়। এটা কিন্তু তোমরা জানো সবাই, কোয়াশিয়কর রোগ হয় যদি শুধুমাত্র প্রোটিন হয়। শুধুমাত্র প্রোটিন অভাব হলে কি হয়? আমাদের কোয়াশিয়কর রোগ হবে। আর প্রোটিন প্লাস ক্যালোরি যদি দুটোরই অভাব হয়, তখন কিন্তু আমাদের যে রোগটা হবে ছোট বাচ্চাদের, সেটাকে বলে হচ্ছে ম্যারাসমাস, ঠিক আছে? প্রোটিন এবং ক্যালোরি দুটোর অভাব করলে আমাদের ম্যারাসমাস রোগ হয়। আর শুধুমাত্র যদি প্রোটিনের অভাব হয়, তাহলে সেই রোগটার নামকে আমরা কি বলবো? কোয়াশিয়কর রোগ। কি বলবো? আমরা বলবো হচ্ছে কোয়াশিয়কর রোগ, ঠিক আছে? নেক্সট, ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে আমরা আমরা যে কার্বোহাইড্রেট সরলতম রূপ কি? গ্লুকোজ। কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি? গ্লুকোজ। তার মানে আমরা খাই কার্বোহাইড্রেট, কিন্তু ওটাকে আমরা, আমার শরীর যখন শোষণ করবে, সেটাকে গ্লুকোজ হিসেবে, গ্লুকোজ বানিয়ে তারপরে সেখান থেকে হচ্ছে আমার শরীর কিন্তু শোষণ করবে। আর এই প্রোটিনকে কিভাবে ডাইরেক্ট কিনে নেবে? না না, প্রোটিনকে আগে আমার শরীর অ্যামাইনো অ্যাসিড বানাবে। তাহলে প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের কি হবে? দেহ কিন্তু কি করবে? শুষে নেবে। তাহলে কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি? গ্লুকোজ, ঠিক আছে? আর প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? তাহলে কতগুলো প্রশ্ন হলো, প্রচুর। তোমরা দেখবে এখান থেকে
প্রচুর প্রশ্ন বেরোবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট হলে চলবে না। তাহলে নেক্সট আমাদের যে খাদ্য উপাদান সেটা আমাদের পড়তে হবে, সেটা কি? ফ্যাট বা স্নেহ পদার্থ, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের যে খাদ্য উপাদান সেটা হচ্ছে ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ, ঠিক আছে? তো এটা আমরা কোথা থেকে পাবো? এটারও উৎস থাকবে, এটারও প্রাণীজ উৎস থাকবে, এটারও উদ্ভিদ উৎস থাকবে। তো উদ্ভিদ উৎস মানে কি? উদ্ভিদ উৎস যেগুলোর মধ্যে তেল আছে। তো তেল কি কি মধ্যে আছে? নারকেলের মধ্যে তেল থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের সর্ষে, বাদাম, সয়াবিন, এগুলোর মধ্যে কি থেকে তেল থাকে? তাহলে এগুলোর মধ্যে ফ্যাট থাকবে, ঠিক আছে? নেক্সট প্রাণীজ উৎস কি কি? প্রাণীজ উৎস হচ্ছে ঘি, মাখন, ঠিক আছে? ঘি, মাখন, পাঠার চর্বি, ডিমের কুসুম, এগুলোর মধ্যে কি থাকে? ফ্যাট থাকে। বোঝা গেল? তো উৎস আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে পুষ্টিগত গুরুত্ব কি? কেন আমরা ফ্যাট খাবো? ফ্যাট হচ্ছে আমাদের কি হয়? প্রচুর পরিমাণে শক্তি দেয়, ঠিক আছে? 1 গ্রাম ফ্যাট দহনে কত পাওয়া যায়? 9.3 kcal শক্তি পাওয়া যায়, ঠিক আছে? 1 গ্রাম ফ্যাট দহনে। কিন্তু ফ্যাট আমরা বেশি খেতে পারি না, ফ্যাট বেশি খাওয়াও যাবে না, ফ্যাট বেশি খেলে আমাদের অনেক রোগ হবে, ঠিক আছে? নেক্সট কি? দেহকে আমাদের বাইরের যে হচ্ছে আমাদের আঘাত সেখান থেকে আমাদের দেহকে বাঁচায়। দেহের মধ্যে চামড়ার নিচে ফ্যাটের আস্তরণ থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা জানি যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন আমরা পড়েছি ADE তাহলে এটা হচ্ছে জলে দ্রবীভূত হয় না, এটা ফ্যাটের মধ্যে দ্রবীভূত হয়। ফ্যাটে দ্রবীভূত হয়ে কি হয়? এটা কোষে কোষে কি হয়? এই ভিটামিনগুলো পৌঁছে যায়, ঠিক আছে? এই ফ্যাটের মাধ্যমেই পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে এইবার যদি আমরা ফ্যাট বেশি খেয়ে ফেলি তাহলে কি হবে আমাদের? তাহলে আমাদের যে হার্ট রয়েছে, ঠিক আছে? হার্ট, ঠিক আছে? আমাদের শিরা, ধমনী, এগুলোর মধ্যে কি হবে? আর্টারির মধ্যে কি হবে? ফ্যাট জমে যাবে। হ্যাঁ, শিরা ধমনীর মধ্যে ফ্যাট জমে গেলে কি হবে? শিরা ধমনীর যে ওরা তো পাইপের মতো, তাহলে পাইপ তো শুরু হয়ে যাবে। তা পাইপ যদি শুরু হয়ে যায় তার মধ্যে থেকে রক্ত কি হবে? বেশি জোরে প্রবাহিত হবে, আর তখন কি হবে? হাই ব্লাড প্রেশার হবে, ঠিক আছে? হাই ব্লাড প্রেশার হলে আমাদের কি হবে? তখন হৃৎপিণ্ডের সমস্যা দেখা যাবে, হার্টের সমস্যা দেখা যাবে। সেই জন্য আমাদের ফ্যাট কি বেশি কিন্তু খাওয়া চলবে না। বোঝা গেল? তাহলে ফ্যাটের কি কি সমস্যা হতে পারে? এইবার দেখো কি বলা আছে যে একটা লোক দিনে, তাহলে সুস্থ একটা ব্যক্তি দিনে কত পরিমাণ শক্তি মানে গ্রহণ করতে হবে তাকে? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির তার কি হয়? একজন সুস্থ ব্যক্তির দরকার হয়, ঠিক আছে? এরপরে দেখো আমাদের হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো শুধু শুধু হচ্ছে আমি পড়ে তোমাদের হচ্ছে সময় নষ্ট করব না। তোমরা আমার যে এই যে আমার এখন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো, সেগুলো তোমরা পড়ো, ঠিক আছে? এখানে মোটামুটি হচ্ছে 11টা প্রশ্ন দেওয়া আছে, সবগুলোই হচ্ছে আমাদের কি বলে তোমার যেগুলো পড়লাম তার মধ্যে কভার আছে। যেটুকু কভার নেই সেটা আমি পড়বো। আমরা হচ্ছে এখান থেকে কিন্তু ইয়ে করিনি, কি বলে উৎসেচকটা পড়িনি। তাহলে আমাদের লালার রসে কি উৎসেচক থাকে? লালার মধ্যে হচ্ছে আমাদের টায়ালিন উৎসেচক থাকে। কি উৎসেচক থাকে? টায়ালিন, ঠিক আছে? টায়ালিন উৎসেচক থাকে। এই উৎসেচকের কাজ কি? এই উৎসেচকের কাজ হচ্ছে, দেখো এটা তোমাদের হচ্ছে 8 নাম্বার। এর কাজ হচ্ছে আমাদের যে শ্বেত সার সেটাকে মল্টোজে পরিণত করে, ঠিক আছে? প্রোটিন পরিপাককারী একটা উৎসেচকের নাম কি? পেপসিন, ঠিক আছে? যে যা প্রোটিনকে কি করবো? পেপটোনে পরিণত করে। নেক্সট ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম কি? লাইপেজ, ঠিক আছে? এই লাইপেজ উৎসেচক কি হয়? ফ্যাটকে আমাদের হচ্ছে ইয়ে করে, আরও সরলতম রূপে আমাদের যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারিড সেখানে পরিণত করতে সাহায্য করে। বেশ, আর নেক্সট দেখো কি বলছে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে কত গ্রাম প্রোটিন ও শর্করার প্রয়োজন হয়? গড়ে 400 থেকে 405 গ্রাম শর্করা এবং 100 গ্রাম প্রোটিনের দরকার কিন্তু হয়, ঠিক আছে? এই হলো আমাদের আজকের ক্লাস। তোমাদের জিকে ক্লাস কেমন লাগলো? আমরা হচ্ছে এই যে যে আমাদের যে পিডিএফটা সেটা তোমাদের আমরা দেবো না, তোমরা হচ্ছে আমাদের যে পিডিএফটা সেটা দেখে দেখে তোমরা নোট বানাবে। আমি যেভাবে বানিয়েছি তোমরাও বানাও, ঠিক আছে? তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস কেমন লাগলো জানাতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা হচ্ছে আর কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও আমাদের দিতে পারো, ঠিক আছে? আমরা সেটার উপরেও জিকের ভিডিও করতে, মানে তাহলে করার যে একটা আগ্রহ বা এনথুসিয়াজম সেটা পাবো, ঠিক আছে? তোমরা ভালো থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।